তুই একটা ভুল ধারণা মনে পুষে রেখেছিস। যেদিন আমার কথা মনে পড়বে কেউ চেয়েও পায় না, আর তুই পেয়েও মূল্য দিস না। একটু শান্তির জন্য তোর কাছে আসছিলাম, এখন দেখি তুইও অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিস। থাক, আমি অন্য রাস্তা দেখি। রাগ করিস না, সরি, আমি আর কোনো কথা বলবো না। এবার আমার বাসায় গিয়ে আমাকে উদ্ধার কর ভাই। দুজন মিলে উঠে দাঁড়ালো। তখনই ইফাদের মায়ের কল আসলো। রিয়াদ ফোন তুলে সালাম দিল। রোকিয়া বেগম সালামের উত্তর দিয়ে বলল, রিয়াদ, ইফাত কি তোর কাছে আছে? হ্যাঁ আন্টি, ইফাত আমার কাছে। কতদিন পরে দেশে আসলো, আজকে কিন্তু ইফাত আমার কাছে থাকবে, আপনি চিন্তা করবেন না। আচ্ছা বাবা, দেখে শুনে রাখিস। ছেলেটাকে আমার একটু বোঝাস, কিছু বুঝতে চায় না। আপনি চিন্তা করবেন না, আমি আছি না। সময় করে একদিন আমাদের বাসায় ঘুরতে আসবেন। আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল রোকেয়া বেগম। পরের দিন সকালবেলা চৈতালি কলেজের উদ্দেশ্যে রওনা দিল। আগে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। আজকে স্যার নিশ্চয়ই গাড়ি নিয়ে আসবে। চৈতালি স্যার আই লাভ ইউ বলেই দৌড় দিবে। এতক্ষণ হয়ে গেল, আবির আসছে না দেখে চৈতালি চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে। শুন রাফি, উচ্চতায় তুই আমার মতো লম্বা, ড্রেসটাও আমার পরেছিস। তুই মাস্ক পরে যাবি, কেউ যেন বুঝতে না পারে, একদম আমার মতো করে হেঁটে যাবি। আমিও দেখব প্রতিদিন কে আমাকে বিরক্ত করে। বলেই দুজন বেরিয়ে পড়ল। অপেক্ষার অবসান ঘটিয়ে আবির আসলো। চৈতালি মুখে হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই অবাক হয়ে গেল। আবির তো মাস্ক পরে না, একবার পরীক্ষা করে দেখা যাক। স্যার, আই লাভ ইউ। চৈতালি বলে উঠল, কিন্তু রাফি তাকালো না। গাছের আড়াল থেকে আওয়াজ পেয়ে আবির পেছনে গিয়ে গাছের আড়ালে গেল। রাফি তাকালো না দেখে চৈতালি আবারও বলতে যাবে, স্যার। তার আগেই কেউ চৈতালির কান ধরে সামনের দিকে ঘোরালো। চৈতালি রেগে কিছু বলতে যাবে, তখনই চৈতালির কথা বন্ধ হয়ে যায়। হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। হৃৎপিণ্ডের গতিবেগ ক্রমশ বেড়েই চলেছে। হাত পা অবশ হয়ে আসছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার আপনি? কোলাহলপূর্ণ পরিবেশের মধ্যে গাছের আড়ালে দুজন মানুষের মধ্যে পিনপিনে নীরবতা বিরাজমান করছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতালির দিকে তাকিয়ে আছে। চৈতালি দৃষ্টি নত করে দাঁড়িয়ে আছে। কলেজে এসব বেয়াদবি করতে আসো? তোমার তোমার বাসা সবাই জানে? তোমার পরিবার তোমাকে পড়াশোনা করতে পাঠিয়েছে নাকি স্যারদের বিরক্ত করার জন্য পাঠিয়েছে? আমি আগে থেকেই তোমাকে সন্দেহ করেছিলাম, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা সঠিক নয়। সেজন্য আমি প্রমাণের অপেক্ষায় ছিলাম। আমি তোমার গার্ডিয়ান ডাকবো। চৈতালি চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ফেলল, স্যার, আমি আপনাকে ভালোবাসি। আপনি যেদিন থেকে আমাদের কলেজে জয়েন করেছেন, তখন থেকে আপনাকে চুপি চুপি দেখতাম। আপনি আমার শিক্ষক, সাথে গুরুজন। সামনাসামনি কিছু বললে আমাকে রিজেক্ট করে দেবেন, আমি সহ্য করতে পারতাম না। আপনাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সবাই আপনাকে নিয়ে কানাকানি করত। আপনার অসম্মান হোক সেটা আমি চাই না, তাই কলেজের বাইরে থেকে আপনাকে একদিন বিরক্ত করেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। আমি অনেক ধৈর্য ধরে আপনার জন্য অপেক্ষা করেছি। বাসা থেকে আমাকে অনেকবার বিয়ের চাপ দিয়েছে, কিন্তু আমার মনের পুরোটা জুড়ে আপনি দখল করে বসে আছেন। যে মন জুড়ে আপনার বসবাস, সে মন অন্য কেউ কীভাবে ঘর বানাবে? আজকে যা বলেছ, দ্বিতীয় দিন যেন আর এসব কথা না শুনি। এইটুকু বাচ্চা এসব কি বলে? তুমি জানো তোমার আর আমার বয়সের পার্থক্য অনেক। একজন স্টুডেন্ট হয়ে টিচারকে প্রেমের প্রপোজাল দাও, লজ্জা করে না? আমাদের সময়ে আমরা টিচারদের কত সম্মান করতাম, এসব কল্পনাও করতাম না। আর আজকালকার ছেলে এসব কিছু মনেই করে না। আমার সাথে সব বেয়াদবি একদম সহ্য করব না। আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। এমন পাগলামি আবার করতে আসলে আমি তোমার গার্ডিয়ান ডাকবো। বলেই আবির হন হন করে চলে গেল। আবির চলে যেতেই চৈতালি প্রাণ ভরে শ্বাস নিল। আবিরকে দেখলেই চৈতালির হৃৎপিণ্ডের গতিবেগ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। চৈতালি আবিরের থেকে এমন কিছুই আশা করেছিল। আবির যেমন ছেলে খুব সহজে পড়বে না, এর জন্য চৈতালিকে অনেক কাঠকয়লা পোড়াতে হবে। চৈতালি ক্লাস করে বের হয়েছে, তখনই আবির অন্য রুম থেকে বেরিয়ে অফিস রুমের দিকে যাচ্ছিল। চৈতালি দ্রুত হেঁটে আবিরের কাছে গেল। স্যার, একটা কথা ছিল। কি কথা? জলদি বলো, আমার ক্লাস আছে, যেতে হবে। আপনি আমাদের ক্লাস নেন কেন? এরকম বোকার মতো প্রশ্ন করলে উত্তর দিতে ইচ্ছে করে না। স্যার। স্যার স্যার করে
আমার পিছু পিছু আসবে না। তোমার কাজ শেষ, এখন তুমি আসতে পারো। স্যার, আবির রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করলো চৈতালির দিকে। চৈতালি আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। সুযোগ বুঝে বলল, স্যার আমি আপনাকে ভালোবাসি। বলেই মাঠের দিকে দৌড় দিল। ভালোবাসি কথাটা বলার পরে আবিরের সামনে দাঁড়িয়ে থাকার সাহস হলো না চৈতালির। চৈতালিকে দৌড়তে দেখে চৈতালির বেস্ট ফ্রেন্ড আফরিন বলল, এইভাবে দৌড়াচ্ছিস কেন? সবাই কেমন করে তোর দিকে তাকিয়ে আছে। চৈতালি ভাবল, আফরিনকে কথাটা বলা ঠিক হবে না। স্যারের নামে যদি আজে বাজে কথা বলে। কিছু না রে, আজকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, সেজন্য দৌড়াচ্ছি। আজ আসি, কালকে দেখা হবে। বলেই চৈতালি চলে গেল। ইফাত দেওয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কাঁধে কারো স্পর্শ পেতে পেছনে ঘুরে তাকালো। রিয়াদকে দেখে মলিন হাসলো ইফাত। তোর মন খারাপ ইফাত? পৃথিবীতে সব থেকে কাপুরুষ তো সে, যে নিজের শক্তি নারীর উপরে প্রয়োগ করে। আমারও নিজেকে তাদের মধ্যে একজন মনে হচ্ছে। আমি কি করে একটা মেয়ের গায়ে বিনা কারণে হাত তুললাম? আমার তো কারো গায়ে হাত দেওয়ার অভ্যাস নেই। কতগুলো বছর হয়ে যাচ্ছে আমাদের বিয়ে হয়েছে, আমি ভাই রূপার গায়ে ফুলের টোকাও দেইনি। যখন খুব রাগ হয় মুখে দু চার কথা শুনিয়ে দেই। খুব আদরের বউ আমার। মেরে নিজের ক্ষতি নিজেই করবো নাকি? মেয়েদের মনটা অনেক নরম আর সুচ্চাই হয় জানিস। এদের মায়া বেশি। এরা একটু ভালোবাসা পেলে সব কিছু ভুলে যায়। তুই যদি এর থেকেও বেশি আঘাত করে ভালোবাসা দিস, ওই মেয়ে সব কিছু ভুলে যাবে। আল্লাহ তাআলা মেয়েদের মনে এতটা মায়া দিয়েছে, প্রতিটা মেয়ে একদিন মা হবে। আর মা কখনো খারাপ হয় না ইফাত। এমন ভুল আর কখনো করবি না। আজকে গিয়ে ভাবির কাছে মাপ চেয়ে নিবি, কেমন? ও মেয়ের সাথে আমি আগে কথা বলতে পারবো না। শোন, মেয়েরা বাঁকা পথে হাঁটবেই, মেজাজ খারাপ হওয়ার মতো উল্টোপাল্টা কথা বলবেই। বাম পাজরের হাড় যেমন বাঁকা, তারাও বাঁকা। তাই তাদের ধৈর্য ধরে মেনে নিলে সুখী হবি। রাসূল বলেছেন, তোমরা মেয়েদের সাথে ভালো ব্যবহার করবে। তাদের বাম পাজরের হাড় হতে সৃষ্টি করা হয়েছে, আর বাম পাজরের হাড় সবচেয়ে বাঁকা হয়। তুমি যদি সোজা করতে চেষ্টা করো তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তাহলে সর্বদা বাঁকা থাকবে। সুতরাং তাদের সাথে উত্তম পূর্ব আচরণ করতে থাকো। আমিও মেয়ের সাথে কথাই বলবো না। ও মেয়ে ওর মতো থাকবে, আমি আমার মতো থাকবো। ও মেয়ে করছিস কেন? তোর বউ হয়, একটু ভালোবেসে দেখিস। মেয়ে মানুষ ভালোবাসা পেলে তোকে রাজ্যের রাজা করে রাখবে। মেয়েদের ভালোবাসা এতটাই গভীর। তার মানে কি বোঝাতে চাস? ছেলে মানুষ ভালোবাসতে জানে না, শুধু মেয়েরাই গভীরভাবে ভালোবাসতে জানে। ছেলেরা গভীরভাবে ভালোবাসতে জানে না। তাহলে ভাবিকে ভালোবেসে দেখা। আমাকে ইচ্ছে করে কথা জালে ফাঁসিয়ে দিলি, থাকবো না তোর বাসায়। বলেই ইফাত চলে যেতে লাগলো। কোথায় যাচ্ছিস? খেয়ে তো যাবি। তোর বাড়ির খাবার তুই খা। বলেই চলে গেল ইফাত। তানহা রান্নাঘরে রান্না করছে। রোকিয়া বেগম পাশে বসে গল্প করছেন। তখনই ইফাত বাসায় প্রবেশ করে। আম্মু আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তার নামা, যাও ইফাতকে খেতে দিয়ে আসো। আমার রাগ করবেন না, ও ছেলে আমার গায়ে হাত তুলেছে। আমি কিছুতেই ওই ছেলেকে খেতে দিতে পারবো না। আপনার ছেলে আপনি খেতে দিন। তা না, এসব কি কথা মা? রাগ করবেন না, আমি ওনাকে খেতে দিব না। উনি আমাকে মারলেন কেন? এত বড় হয়ে বাচ্চাদের মতো আচরণ করলে হবে? ইফাত তোমার গায়ে বিনা কারণে হাত তুলেছে, এর শাস্তি ইফাত পাবে। তুমি আমাকে একটু সময় দাও, আমার হাঁটুতে ব্যথা বেড়েছে, তুমি গিয়ে খেতে দাও। তানহা বিরক্ত হয়ে ইফাতের খাবার ব্যবস্থা করতে লাগলো। পাটি বিছিয়ে সব খাবার পাটির ওপরে রাখলো। ইফাত ফ্রেশ হয়ে এসে মাথা নিচু করে খেতে বসলো। ইফাত খাচ্ছে, তানহা বসে আছে। ইফাতের খাওয়া প্রায় শেষ। তানহা রোকিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মা আপনার ছেলের কিছু লাগবে নাকি জিজ্ঞাসা করেন। আম্মু তোমার ছেলের বউকে বলে দাও তার জামাইয়ের আর কিছু লাগবে না। তানহা সব খাবার তুলতে শুরু করলো। ইফাত যাওয়ার আগে বলে গেল, মেয়ে মানুষের এত রাগ ভালো না। না, শুধু ছেলে মানুষ রাগ করবে, মেয়ে মানুষ বানে জলে ভেসে এসছে। বলেই রান্নাঘরের দিকে তেড়ে গেল। এই মেয়ে পারে তো রাগ দিয়ে রান্নাঘর খেয়ে ফেলবে। রোকিয়া বেগম উঠে নিচের রুমে চলে গেল। তানহা রান্না করছিল। হঠাৎ বিছানায় শুয়ে পড়ি।
আমি ভাই বিছানায় শুয়ে পড়ি। আমি ওনার মতো এত মহান হতে পারবো না। তানহা কেমন জানি উসখুস করছে। ইফাদের জন্য ডায়েরি লিখতে পারছে না। প্রতিদিন এক শব্দ হলেও তানহা ডায়েরিতে লেখে। রোকেয়া বেগমের থেকে অনুমতি নিয়ে ডায়েরিটা কিনে এনেছিল তানহা। একা একা ভালো লাগে না, তাই সময় কাটানোর জন্য ডায়েরি লিখে তানহা। ইফাত ফেসবুকে স্ক্রল করছিল। ইফাতের ফোনে একটু পরপর টুংটাং শব্দ হচ্ছে। তানহা গভীর আগ্রহ নিয়ে আর চোখে দেখার চেষ্টা করছে কে। ইফাতকে মেসেজ করছে, খুব করে বলতে ইচ্ছে করছিল। এত রাতে ইফাতকে কে মেসেজ করছে? মনের কথা মনে রেখে ঘুমিয়ে গেল তানহা। তোমার অনুপস্থিতিতে যদি তোমার ছবি দেখেও কারোর চোখে জল চলে আসে, তাহলে সেই মানুষটাকে ঠকানোর অধিকার তোমার নেই ইফাত। অপেক্ষার শেষটা যদি সাদা কাপড়ে হয়, তাহলে ভেবে নিও আমার ভালোবাসা মিথ্যে ছিল না ইফাত। ভোরের আজান কানে আসতেই প্রতিদিনের মতো আজকেও তানহার ঘুম ভেঙে যায়। উঠে অজু করে নামাজ পড়ে নেয়। এত সকালে সবাই খায় না। আবার শুয়ে পড়ল তানহা। কিছু ভালো লাগছে না। শুয়ে শুয়ে কালেমা পড়ছিল তানহা। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তানহা ডায়েরি নিয়ে বসল। নিজের মনের কথাগুলো ডায়েরিতে যত্ন সহকারে লিখে রাখে। মন খুলে কথা বলার মতো মানুষ নেই তানহার, তাই নিজের মনের কথা শোনার সঙ্গী হিসেবে ডায়েরিকে বেছে নিয়েছে। সবাই বেইমানি করলে ডায়েরি কখনো বেইমানি করবে না। 2 বছর ধরে হাজার হাজার শব্দ লেখা আছে ইফাতকে নিয়ে। বড্ড বেশি ভালোবাসে তার স্বপ্নের পুরুষ শ্যাম পুরুষকে। আজকেও 2 লাইন লিখে ফেলল ইফাতকে নিয়ে। লেখা শেষ হলে ডায়েরি বন্ধ করে রেখে দিল। বিছানা ঠিক করে রান্না ঘরের দিকে গেল তানহা। তানহার রান্না শেষ হবার আগেই সবাই জেগে উঠেছে। চৈতালি রোকেয়া বেগম ভোরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায়। ইফাত নামাজ পড়ে না, সেজন্য ইফাতকে বেশ বিরক্ত লাগে তানহার। ভাবি, তাড়াতাড়ি খেতে দাও, আমার ক্লাস আছে। আর একটু ঘুমাবে, তাহলে ক্লাসে যেতে পারবে দ্রুত। চৈতালি কোনো কথা না বলে খেতে শুরু করলো। সবাইকে খাবার দিয়ে নিজেও খেতে শুরু করলো তানহা। খাবার শেষ করে সবাই সবার মতো চলে গেল। ইফাত একটা চাকরির খোঁজ করছে। বাসায় বসে থাকতে ভালো লাগছে না ইফাদের। তাছাড়া বেকার ছেলেদের এই সমাজে কোনো মূল্য নেই ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল ইফাত। সারাদিন কাজ করে সময় কোনো রকমে কেটে যায় তানহার, কিন্তু বিকাল থেকে সময় একদম ভালো যায় না। সবাই সবার মতো থাকে, কথা বলার মতো তেমন কেউ নেই। চৈতালি একটু গল্প করে, বেশিরভাগ সময় পড়াশোনা আর ফোনের পেছনে ব্যয় করে। রোকেয়া বেগম রাতে নামাজ পড়ে খেয়ে ঘুমিয়ে যায়। ইফাত তো তানহার সাথে কথাই বলে না। এই সময়টুকু তানহার দম বন্ধ হয়ে আসে। বিকালে নামাজ পড়ে তানহা রোকেয়া বেগমের কাছে গেলেন। আম্মা রাতে ডিম রান্না করতে বলেছিলেন, কিন্তু বাসায় ডিম নেই। এখন কি করব? ইফাতকে বলো। উনি এখনো বাসায় ফেরেনি। কিছু মনে না করলে আমি সামনের দোকান থেকে কিনে নিয়ে আসবো। আচ্ছা মা, যাও, দেখে শুনে যাবে। কারোর সাথে বেশি কথা বলার দরকার নেই। যাওয়ার সময় আমার থেকে টাকা নিয়ে যাবে। আম্মা এখনই যাব, রাত হয়ে আসলে আর যেতে পারবো না। রোকেয়া বেগম তানহাকে টাকা দিলে তানহা বেরিয়ে পড়ে। রফিক চাচার দোকানে এসে দেখল দোকান বন্ধ। তানহা একটু সামনের দিকে এগিয়ে গেল। ইফাত হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল এক ফ্রেন্ডের সাথে। তানহাকে দেখে রাস্তা পার হয়ে তানহার কাছে আসলো। এই মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? মেয়ে মানুষ শাড়ি পরে বের হয়েছ কেন? বোরকা পরে বেরোতে পারো না? আম্মা রাতে ডিম রান্না করতে বলেছে, কিন্তু বাসায় ডিম নেই, তাই নিতে আসছিলাম। আমাকে ফোন দিয়ে বললেই তো হতো, আমি নিয়ে যেতাম। তোমার আসার কি দরকার ছিল? আমাকে 10টা ফোন কিনে দিয়ে রাখছেন যে সেগুলো দিয়ে আপনাকে ফোন দিব। ইফাত চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, কিনে নিয়ে আসো। আর এইভাবে বাহিরে বের হবে না। তানহা কোনো কথা বলল না। ইফাত দাঁড়িয়ে আছে। তানহা দোকানের দিকে এগোতে লাগলো। হঠাৎ পেছন থেকে কেউ ইফাতকে ডাক দিল। কি রে, তুই ইফাত না? কতদিন পরে তোকে দেখলাম, কেমন আছিস? কবে আসলি বিদেশ থেকে? করিম চাচাকে দেখে ইফাত আবার রাস্তার ওপাশে গেল। আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। আপনি কেমন আছেন? সোমবারে আসছি আমি। আল্লাহ রাখছে বাবা। ওটা তোর বউ নাকি? জি চাচা, আমার বউ। মাশাআল্লাহ, অনেক সুন্দর।
তোর বউটা বাসা থেকে বেশি বের হয় না নাকি? ইফাত করিম চাচার সাথে কথা বলছিল। তানহার সামনের দিকে এগোতে গিয়েও থেমে যায়। মুখটা খুশিতে চিকচিক করে উঠছে। মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে আসলো, আবির ভাইয়া। আবির তানহার দিকেই এগিয়ে আসছে। আবির আর সেই আগের আবির নেই। গোলাপি ঠোঁট দুটো নিকোটিনে পুড়ে পুড়ে কালো হয়ে গিয়েছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি গড়িয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। দেখেই মনে হচ্ছে নিজের যত্ন একদমই নেওয়া হয় না। তানহা খুশি হয়ে আবিরের কাছে গেল। আনন্দিত হয়ে বলল, ভাইয়া কেমন আছো? কবে দেশে আসলে? চেহারার কি হাল করেছো? আবির কোনো কথা বলছে না। চোখ দুটো অসম্ভবভাবে লাল হয়ে আসছে। হঠাৎ করেই তানহার গালে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল। আবিরের হঠাৎ আক্রমণে তানহা অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। তানহাকে আরো অবাক করে দিয়ে আবির তানহার গলা চেপে ধরল। বেইমান কোথাকার! আমাদের খেয়ে আমাদের পরে আমাদের সাথেই বেইমানি করলি। আমার পরিবার তোকে কিসে কম রেখেছিল? তোর প্রেম করে বিয়ে করতে হলো? আবির খুব শক্তভাবে তানহার গলা চেপে ধরে আছে। তানহার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবিরকে ছাড়িয়ে দেওয়ার জন্য নিজের সর্বস্ব শক্তি দিয়ে চেষ্টা করছে। পুরুষ মানুষের শক্তির সাথে পেরে ওঠা খুব কঠিন। তানহার কাশি উঠে গেল। ইফাত ঝড়ের গতিতে এসে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তানহা কাঁচতে কাঁচতে মাটিতে বসে পড়ল। আবির ইফাতের কলার চেপে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমার আর তানহার মধ্যে আসার? ইফাত আবিরের নাক বরাবর ঘষি দিয়ে আবিরের কলার চেপে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমার স্ত্রীর শরীরে হাত দেওয়ার? তোর হাত আমি কেটে ফেলবো। তানহা আমার বোন হয়। আমি আমার বোনের সাথে যা ইচ্ছে খুশি করতে পারি। তোর বোন আমার ঘরের বউ। ওর সাথে কথা বলতে হলে তোকে আমার অনুমতি নিতে হবে। শরীরে হাত দেওয়ার আগে হাজারবার ভাবতে হবে। তুই আমার সামনে আমারই স্ত্রীর শরীরে হাত দিস। তোর এত বড় কলিজা হয়েছে। তোর বড় কলিজা কিভাবে ছোট করতে হয় তা ইফাদের ভালো করেই জানা আছে। বলেই দুজন মারামারি শুরু করে দিয়েছে। আশেপাশে সবাই দৌড়ে আসলো, দুজনকে আলাদা করে দিল। তানহা অসহায় দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। চারপাশে লোকজন হয়েছে। করিম চাচা বলে উঠল, কে তুমি? তোমার সাহস তো কম না? আমাদের এলাকায় এসে আমাদের ছেলের বউর গায়ে হাত দাও? চাচা, এই ছেলের সাথে এত ভালোভাবে কথা বলছেন কেন? এই ছেলে কি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? তানহা আমার বোন হয়। আমাদের ব্যক্তিগত কথা থাকতেই পারে। এই মিয়া, তানহা তোমার বোন হয়? তুমি ভাই হয়ে কিভাবে রাস্তার মধ্যে বোনের গায়ে হাত তুলতে পারো? তোমার ভেতরে কি শিক্ষার অভাব আছে? কেমন বোন হয় তোমার তানহা? নিজের বোন বলে তো মনে হয় না। নিজের বোনের গায়ে কেউ এভাবে হাত তোলে? বলি কি মানুষ চিনো? আমাদের এলাকায় এসে আমাদের মেয়ে বউয়ের গায়ে হাত তুলবে? আমরা ছেড়ে কথা বলবো? 14 শিখের ভাত খাইয়ে ছাড়বো। আপনারা এত কথা বলছেন কেন? মেরে হাত পা ভেঙে রাস্তায় ফেলে দিন। আপনারা না পারলে আমাকে বলুন, বলল ইফাত। তানহা উঠে দাঁড়ালো, ভিড় ঠেলে ভেতরে গেল। সবাইকে উদ্দেশ্য করে বলল, আবির ভাই আমার চাচাতো ভাই হয়। ভাই দেশের বাইরে ছিল। আমি ভাইয়াকে না জানিয়ে বিয়ে করে নিয়েছি, তো সেজন্য ভাইয়া রাগ করছে। তোমার চাচাতো ভাই বুঝলাম। এখন তোমার চাচাতো ভাইকেও বুঝতে হবে তুমি আর তাদের বাড়ির মেয়ে নেই, অন্যের বাড়ির বউ হয়ে গেছো। এইভাবে যখন তখন যেখানে সেখানে রাস্তার মধ্যে মারতে পারে না। তানহার কথা শুনে ইফাত রাগ করে বেরিয়ে চলে গেল। তানহাও ইফাতের পেছনে পেছনে গেল। তানহা বাসায় আসতেই ইফাত তানহার দুই বাহু শক্ত করে চেপে ধরে বলল, কে হয় ওই ছেলে তোমার? কিসের এত দরদ ওই ছেলের জন্য? আমার চাচাতো ভাই হয়। আমি কি করে বিশ্বাস করব ছেলেটা তোমার চাচাতো ভাই হয় নাকি অন্য কিছু হয়? বিশ্বাস না হলে আপনি আমার চাচার বাসায় গিয়ে দেখে আসতে পারেন। চলো। কোথায়? তোমার চাচার বাসায়। বলেই তানহাকে নিয়ে বেরিয়ে পড়ল। রোকেয়া বেগম অবাক হয়ে দুজনের কাণ্ড দেখছিল। উনি প্রশ্ন করার আগেই দুজন হাওয়ার মতো মিলিয়ে গেল। তানহা আর ইফাদের বাসার দূরত্ব 15 মিনিটের মতো। তানহা গাড়িতে উঠে তার চাচার বাসার ঠিকানা বলল। গাড়িওয়ালা যথাসময়ে তানহাদের চাচার বাসার সামনে পৌঁছে দিল। তানহা বাসার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে ভেতরে কেমন একটা অনুভূতি হচ্ছে। কলিং বেল চাপ দিবে কিনা ভেবেই সময় পার করে দিচ্ছে। ইফাদের ধমকে চমকে উঠল তানহা।